নাম কি আপনার? মেহেরুন্নেসা বৃষ্টি। বৃষ্টি। বৃষ্টির বয়স কত? ভাই আমার বয়স 29। আপনার জন্ম জেলা? ভাই আমার জন্ম হচ্ছে কুমিল্লা। কুমিল্লা দাউদকান্দি থানা। জি। আমার যখন জন্ম হয় তারপরে হচ্ছে আমার চোখের প্রবলেমটা ধরা পড়ে আর কি। মূলত আমি হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। ছোট জিনিস বা ছোট লেখা যেটা বলেন আমি দেখতে পাই না, কিন্তু হচ্ছে বড় লেখা বা বড় সাইনবোর্ডের লেখা এগুলো আমি দেখতে পাই। এটা জন্মগত? জি। তো আমার বাবার তারপর হচ্ছে আমার দাদা, মানে আমার বাবা বাড়ির ফ্যামিলি আর কি, ওনারা মানে খুব মন খারাপ হয় ওনাদের যে আমার চোখে প্রবলেম। তো আমার মাকে এটা নিয়ে ওনারা মানে আমার জন্মের পরপরই যখন ওনারা দেখে যে আমার চোখের প্রবলেম, তখনই আমার মাকে ওনারা বিভিন্নভাবে টর্চারিং করতে থাকে যে অন্ধ সন্তান জন্ম দিয়েছে। আপনার বাবা কি করতেন? গার্মেন্টসে চাকরি করতেন। আমার বাবা আমাকে কখনো কোলে নিত না। আমার বাবা হচ্ছে চলে যাইতো 2-3 মাস পর পর আসতো আর কি বাড়ি। এগুলো কি আপনি শোনা কথা বলছেন নাকি নিজের চোখে দেখেছেন, নিজের স্মৃতি থেকে বলছেন? ভাইয়া এগুলো আমার মার কাছ থেকে আমি শুনেছি। শোনা কথা আমার কাছে আসলে খুব একটা বেল হবে না, খুব একটা ভ্যালু পাবে না। মানে আপনি নিজের চোখে যেটা দেখেছেন সেটা বলেন। কারণটা হচ্ছে আমি এখানে উইথ ডিউ রেসপেক্ট আমি একটা কথা বলে রাখি, বাবা মায়ের সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা কখনো মায়ের সম্পর্কে ভালো কিছু বলে না, মাও কখনো সন্তানকে বাবা সম্পর্কে ভালো কিছু বলে না। এইটাই আমাদের সামাজিক বাস্তবতা। তো সেই জায়গা থেকে আপনার গল্পের প্যারাডাইম কোথায় নিয়ে দাঁড়াবে আমরা জানি না। আপনি কার কাছে বড় হয়েছেন, যে পক্ষের কাছেই বড় হয়েছেন অপর পক্ষ সম্পর্কে আপনি ভালো কথা শুনবেন না, এটাই স্বাভাবিক। তো আপনি নিজের চোখে যা দেখেছেন সেই গল্পটা আমাদেরকে বলেন। জি। তাহলে ভাইয়া আমি আপনার একদম আপনার নিজের স্মৃতি থেকে সেখান থেকে শুরু করেন। নিজের স্মৃতি থেকে ভাইয়া, আমার দাদার মানে ঘর ছিল যে ওটার মধ্যে 3টা রুম ছিল। তো 3টা রুমের মধ্যে আমার বাবার হচ্ছে 5 ভাই আর আমার ফুফু হচ্ছে 4 জন। আমার দাদা দাদু তারপর হচ্ছে আমার মা বাবা, আমরা সবাই ঘরটাতে থাকতে অনেক কষ্ট হইতো আর কি। তো আমার নানুকে বলছে যে আমাকে একটা যদি ঘর উঠায় দাও, বলো আমার শ্বশুরকে, তাহলে হচ্ছে আমি একটু আমার মেয়েটাকে নিয়ে থাকতে পারবো। নানু হচ্ছে আমার দাদাকে বলার পর আমাদেরকে একটা ঘর ওঠার জায়গা করে দেয় আর কি। যতটুকু স্মৃতিতে মনে পড়ে, আমরা আমাদের আলাদা ঘরে থাকতাম ঠিকই ভাইয়া, কিন্তু হচ্ছে আমাদের খাবার খেতে হতো হচ্ছে আমার দাদুর ঘরে। যে এমনও দিন গেছে যে ভাই আমরা দুপুরবেলা খাইতে যেতাম, গিয়ে দেখতাম যে খাবার নেই। বাবা কোথায় তখন? ভাই আমার বাবা তখন গাজীপুরে গার্মেন্টসে কাজ করতো। জি। সবকিছু সহ্য করা গেলেও ভাই ক্ষুধার ঝালা সহ্য করা যায় না। খুব স্পষ্ট মনে আছে যে আমার মা একটা চুলা উঠাইছে, মাটির আলগা চুলা যেটাকে বলে, উঠানোর পরে আমার মা হচ্ছে মানে দরজার কাছে রেখে গেছে। আমার দাদা এসে কী করছে, এটা ভেঙে ফেলছে যে আমরা আলাদা রান্না করে কেন খাবো। আমাদের অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন আমাদের যায়। তো যখন কিনা আমার 4 বছর বয়স, আমার মা তখন আবার দ্বিতীয়বার কনসেপ্ট করে। আমার বাবা তখন আমার মাকে অনেক জোরাজোরি করে যে এটা নষ্ট করে ফেলতে হবে। তো আমার মা বলে যে আমি এটা নষ্ট করব না। তো এটা নিয়ে অনেক রাগারাগি হয়, অনেক কথা কাটাকাটি হয়, আমার মাকে অনেক মারধর করে। ভাই আমার মনে আছে আমার মাকে ঘরের এই মাথা মানে এ পাশ থেকে ওই পাশে এত জোরে ভাইয়া মানে জোরে আঘাত করছে, আমার মা মানে কপাল ফেটে রক্ত বের হয়ে গেছিলো। তারপর আমার মা যায়নি যে আমি এই বাচ্চা নষ্ট করব না। তো এটা বলে আমার বাবা তো আর আমার মার সঙ্গে পারেনি। তারপর হচ্ছে আমার বাবা বলছে আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি, আমি সকালে আসব। এটা ভাইয়া বলে যে সে যে আমাদের ছেড়ে ঘর থেকে চলে গেছে, আজ অবধি ভাইয়া আমাদের কোনো খোঁজ খবর আমার বাবা নেয়নি। আমার বোন দুনিয়াতে এসে আমার যখন 7 বছর বয়স, তখন হচ্ছে ভাইয়া আমার মা আমাকে হোস্টেলে ভর্তি করে দেয়। হোস্টেল বলতে? মিরপুর 14 জাতীয় বিশ্ব শিক্ষা কেন্দ্র। তো ওখানে আমি 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করি। ওখানে সবার বাবা মা যেত, কিন্তু আমার ভাইয়া কেউ যেত না। আমার তো বাবা নেই, আমার মাও ভাইয়া টাকা ছাড়া কিভাবে আমাকে দেখতে যাবে, শুধু মানে দিয়ে আসতো আবার যে নিয়ে আসতো, মাঝখানে আর দেখতে যাইতো না আমাকে। ক্লাস 5 পর্যন্ত পড়ে আমি ওখান থেকে বের হই 2008-এ। এখন তো আমাকে তো 6-এ ভর্তি হতে হবে, আমি এখন কোথায় ভর্তি হব? মিরপুর 10 নম্বর আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের একটা স্কুল আছে, ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল। ওখানে হচ্ছে আমি ভর্তি হই। ওখানে ভর্তির খরচটা ভাইয়া আমার জন্য একটু ব্যয়বহুল ছিল। তো আমাদের যেই ওখানকার যে প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন সিলভিয়া শান্তশ্রী মজুমদার, ওনার কথা আমি কখনো ভুলতে পারবো না। উনি আমাকে সম্পূর্ণ ভর্তিটা ফ্রি করে দিয়েছেন। বেতন ছিল মাসে 2500 টাকা। ওটা আমি কোথা থেকে দিব? রোটারি ক্লাব আমাদের ব্যাপটিস্টেরই আমি সহ আরও 10 জন পড়াশোনার দায়িত্বটা নিয়েছিল আর কি। 6 থেকে 8 পর্যন্ত ওখানে পড়াশোনা করি। ভর্তি হয়েছিলাম মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, এটাও মিরপুর 10-এ অবস্থিত।
তো ওখান থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে জিপিএ 4.75 পেয়ে ওখান থেকে আমি বের হই। আমি তো এক ধাপ তো শেষ করে আসলাম আমার স্কুল জীবন। এখন ভাই আমাকে তো কলেজ তো পড়তে হবে, আমি তো পড়াশোনা, তো আমার তো ইচ্ছা আমি পড়াশোনা করব। এরকম করে আমার ফ্রেন্ডরা সবাই বলতেছে যে আমরা তো বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ওখানে ভর্তি হব, তুমি কি হবা কিনা? তো আমি বলছি হ্যাঁ হবো, ওটা তো সরকারি, সমস্যা নেই। ভর্তি হইতে আমাদের টাকা লেগেছিল হচ্ছে প্রায় 4,000 টাকার মতো। তো সবার ফ্যামিলি থেকে টাকা এনে ভর্তি হয়েছে, বাট আমি সেটাও পারিনি। আমাকে হচ্ছে ওনার একটা সংগঠন আছে স্পর্শ, নাজিয়া জেবিন আন্টি, উনি আমাকে টাকাটা দিয়েছিল। আপনি তখন বাবার সাথে কথা বলতেন না? না। কেন? ভাই আমি তো আমার বাবার জানতাম না যে আমার বাবা কোথায়, বা আমার বাবা চলে গেলেন তখন আপনার বয়স কত? ভাইয়া আমার তখন 4 বছর বয়স। 4 বছর বয়স। আপনি ইন্টার পর্যন্ত পড়ছেন, আপনি তখন পর্যন্ত জানেন না আপনার বাবা কোথায়? ভাইয়া আমি হচ্ছে আমাদের কাছে কেউ বলে না, আমার চাচারা বা আমার ফুফু ওনাদের সঙ্গে হয়তো বা যোগাযোগ আছে, কিন্তু আমরা জিজ্ঞেস করলে বলে কি আমাদের সঙ্গে যোগাযোগ নেই, আমরা জানি না। আপনারা তখন থাকেন কোথায়? ভাইয়া আমরা তো আমার দাদা বাড়িতেই থাকি। দাদা বাড়িতে থেকেও বাবার খোঁজ জানেন না? না। মানে উনি ওনার বাবার কাছেও আসে না? ভাই আমি এটা বলতেছি, যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, তো আমার দাদা হচ্ছে 16 সালে মারা যায়। 2016-তে আমার দাদা মারা যায়। তো যখন মারা যায় তখন আমার মা কোনোভাবে শুনতে পারে যে হচ্ছে আমার বাবা আসবে, আমার এক কাকি, আমার সেজু কাকি আর কি, আমার আম্মুকে বলে যে বৃষ্টির আব্বু তো আসতে চায়। আমার বাবা যখন দাউদকান্দি আসছে তখন আমার সেজু কাকা ফোন দিয়ে না করে দিছে, বলছে ভাই আপনি আসেন না, বাবারও তো মাটি দিয়ে ফেলছি। তখন আমি বলছিলাম যে কাকা আমি তো আমার বাবাকে কখনো চোখেই দেখিনি, আমাকে একটা নজর একটু দেখতেও দিলেন না, কখনো বাবা বলে ডাকতেও পাইনি, আমাকে একটু একটা নজর দেখতে দিতেন, আমি তো আমার বাবার কোনো ক্ষতি করতাম না, আমি শুধু একটা বাবা বলে ডাকি দিতাম, এটা কেন দিলেন না? এটা একটা মিস্ট্রি মনে হচ্ছে আমার কাছে, হাউ ইট ইজ পসিবল যে দাদার বাড়িতেই থাকেন ওনারা, জি, এবং বাবা মারা গেলেন, ওনার আপন বাবা মারা গেলেন, বউয়ের সাথে একদিন রাগারাগি হলো এবং রাগারাগি হয়ে উনি বাড়ি ছেড়ে দিলেন, উনি বেঁচে আছেন কিন্তু উনি আসেন না, এইটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। ভাইয়া এটা অবিশ্বাস্য হলো ভাইয়া, এটাই সত্য। লোকমুখে শুনি এবং আমার সূর্য চাচির কাছ থেকেও আমি শুনেছি যে উনি হচ্ছে গাজীপুর, উনি বিয়ে করেছে, ওনার গাজীপুর বিয়ে করেছে সেটা ঠিক আছে, আমি বুঝলাম গাজীপুর সে আরো 2টো বিয়ে করুক, সেটাতে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে জন্মদাতা পিতা মারা গেছে, তাকেও দেখতে আসবেন না, তাকে মাটি দিতে আসবেন না? না ভাইয়া আসেনি ভাইয়া, এটা আপনি যদি চাইলে আপনি পরখ করে দেখতে পারেন, এটার ভাইয়া একদম বাস্তব যে উনি আসতে চাইছিল, দাউদকান্দি পর্যন্ত আসছে, কিন্তু আমার আর আপনার চাচাদের কাছে যদি ওনার কমিউনিকেশন থাকে তাহলে আপনি তো পরিবারের বড় সন্তান। জি ভাইয়া। আপনি কি একবারের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন না? ভাই আমি চেষ্টা করেছিলাম, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন হচ্ছে আমার বাবাকে আমি ফোন কোনো জায়গা থেকে হলো, ভাই আমি বলতে চাচ্ছি না কোথা থেকে, বাট নাম্বারটা নিয়ে আমি ফোন দেওয়ার ট্রাই করেছি, কিন্তু আমার বাবা আমার সঙ্গে কথা বলেনি। কথা বলেনি বলতে বলতেছে যে আমি যতবার বলেছি যে বাবা আমি বৃষ্টি বৃষ্টি, বলতেছে এটা রং নাম্বার। আমার সঙ্গে কথা বলেনি ভাই। পুরুষ মানুষের অভিমান খুব ডেঞ্জারাস, আমি জানি না কতটুকু সত্য, আল্লাহ ভালো জানেন, বাট পুরুষের অভিমান কিন্তু খুব ডেঞ্জারাস। তো ভাইয়া আমি না, কিন্তু আমার এই জায়গাতে অনেক কোয়েরি তৈরি হয়েছে। আপনার মা আসছে আজকে আপনার সঙ্গে, রাইট? সো আমি গল্পের এই জায়গাটা থেকে, ইন্টারমিডিয়েট থেকে আমি সামনের দিকে ওনাকে নিয়ে যাব। তার আগে আমার অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর ওনার মা ছাড়া কেউ দিতে পারবেন না। সো আমি ওনার মাকে এই মুহূর্তে স্টুডিওতে আনতে চাই। আপনার নামটা একটু বলেন তো। জাকিয়া সুলতানা। জাকিয়া সুলতানা, আপনি ওই বৃষ্টির মা? জি। বৃষ্টি আপনার প্রথম সন্তান? জি। আপনি কি চোখে সমস্যা? আপনার চোখের সমস্যাটা কিভাবে? এটা আমার জন্মের থেকে। আপনারও জন্ম থেকে? এটা তো আপনার স্বামী দেখে শুনে আপনাকে বিয়ে করেছিলেন না? জি। বিয়েটা কিভাবে হয়েছিল আপনাদের? বিয়েটা ঘটক দ্বারাতেই হয়েছে। ঘটক দ্বারা বলতে? গ্রাম দেশে ঘটক কালি করে না, যে বিয়ে দেওয়া নেওয়ার জন্য, তখন ওই ঘটক দ্বারাতেই আমাদের বাড়িতে ঘটক পাঠাইছে তার বাপে। তো এই ঘটক দ্বারা ঘটকে বলছিল যে আপনার চোখে সমস্যা আছে এরকম? ঘটকে বলছে নাকি জানি না, কিন্তু ওরা সবাই গিয়ে দেখছে চোখের সমস্যা। জি। ওই ছেলে বৃষ্টির বাবা এক জায়গায় 3বার গিয়ে দেখছে আমাকে একলা। তো একলা উনি তখন জানে যে আপনার চোখের সমস্যা? জি জানে। আমি যে আপনার পরিবার আর কেউ আছে এরকম চোখের সমস্যা? না, শুধু আপনারই? জি না। জি। আমার মামার ফ্যামিলিতেও কেউ নেই, আমার বাপের ফ্যামিলিতেও কেউ নেই। আচ্ছা, আমি বৃষ্টির কাছ থেকে যেটা শুনলাম যে আপনার দ্বিতীয় সন্তান হওয়ার ব্যাপারে উনি আগ্রহী ছিলেন না, উনি চাইতেন না যে দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসুক, এবং আপনি এটাকে যেভাবে হোক পৃথিবীতে নিয়ে আসছেন। সেই মেয়েটাও আজকে আসছে এখানে, ওর নাম কি? ওর নাম হচ্ছে সাদিয়া সুলতানা সুচি।
সূচি দুনিয়াতে আসলো, কিন্তু সূচি দুনিয়াতে আসার আগেই রাগ করে আপনার স্বামী বাড়ি থেকে চলে যায়। 3 মাস সূচি যখন 3 মাসের গর্ভে আসে, আমি ওর বাড়িতেও ওই গাজীপুর গার্মেন্টসে চাকরি করতো। হ্যাঁ, তখন আমি ওই যখন 3 মাসের গর্ভে আসে তখন ওর ভাইয়েরা ওরে খবর দেয় যে তোমার বউ এই কনসেপ্ট করছে। তখন বাজানো ওই রাত্রে 3টা বাজে বাড়িতে আসছে। হ্যাঁ, 3টা বাজে বাড়িতে আসা আমার বলতেছে ডাক্তার কাছে চলো, তোমার অসুস্থ দেখা যায় কেন? তো আমি বলছি যে কই না, আমি তো অসুস্থ না। তো বলতেছে তাহলে ডাক্তার কাছে চলো। তো আমি বলতে চাচ্ছি রাত্রে 3টা বাজে আমি কেন ডাক্তার কাছে যাব, এখন কি কোথায় যাব ডাক্তারের কাছে? তখন আমি ভয় পেয়ে গেছি যদি আমার কোনো কিছু করে হারা, রাত্রে 3টা বাজে নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করে, সেজন্য আমি বলছি সকালে যাব। এই কথা বলার পর থেকে ওই আমার অনেক মারধর করে ঘরের মধ্যে। এই রাতের বেলায়? রাত্রে 3টায় মারধর কইরা তারপর রাত্রে 4টা বাজে চলে যায় বাড়ি থেকে। এই যে চলে গেছে, আজও চলে গেছে, কালও চলে গেছে। 98 সালে এই গেছে, এই সীমানার শেষ। 98 সালের এরপর আর কখনো সে আসে নাই? কখনো বাজান আসে নাই। তার মানে আপনাদের ওইভাবে ডিভোর্সও হয় নাই? তখন কালকে আমি আমার জালের কাছে জিজ্ঞাসা করছি, বলতে আছে আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিছে। আপনার যা বললে হবে না এটা। শোনেন, এখন কথা হলো আপনারা আছেন ওনার ওইখানেই বাড়িতে। জি। এবং আমি শুনলাম যে ওনার বাবা মারা যাওয়ার পরেও উনি কখনো বাবাকেও দেখতে আসে নাই? না, ওর বাবা বলছিল যে ও গাজীপুর থাকে, তো ওর ফ্যামিলির সাথে নাকি ওর যোগাযোগ আছে, কিন্তু আমাদের সাথে যোগাযোগ নাই। ওরা যে 2 বোন এরকম হয়েছে, ওর ভাইয়েরা। ও আপনার সূচি মেয়েটাও ব্লাইন্ড? জি। আচ্ছা। তখন ওর ভাইয়েরা বোনেরা ওরে কান পড়া দিছে যে তোর তো ভবিষ্যৎ অন্ধকার, তুই এই ফ্যামিলি নিয়ে কী করবি, এই কথা বলি আর বাড়ি থেকে বিদায় করছে। 8 বছর পর আমি একটা বিপদের মধ্যে পড়ছিলাম। পড়ার পর আমি অনেক কষ্টে আমি ওর ঠিকানা খুঁজি। ওর ঠিকানা বলতে আপনার স্বামীর ঠিকানা? আমার স্বামীর ঠিকানা খুঁজি। হ্যাঁ। খোঁজার পর আমি যাই সেই গাজীপুর, অনেক দূরে। যাওয়ার পর আমি ওর ছবি নিয়ে গেছি, খুঁজতে মনে করেন ওর বাসা বিছড়িয়া বাহির করছি। সমস্যাটা কি, আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে চাইছে 2 মেয়ে নিয়ে। তখন আমি কোথায় যাবো বাচ্চাকে নিয়ে, আমার তো যাওয়ার জায়গা নেই। তখন আমি ওরে খুঁজে পাইছি। তখন ওর ফ্যামিলির সবাই ওরা জানতো সে অজীবিত আছে। এর আগে আমার শ্বশুর আমার নামে মার্ডার কেস দিছে। মার্ডার কেস? জি। কেন, কিসের মার্ডার? আমি আমার স্বামীরে মেরে ফেলছি। তখন আমার শ্বশুর নাই, মৃত্যু, অবশ্য বলা ঠিক না ওনার নামে। তার মানে আপনার নামে কেস আছে? কেস দিছে। কেস কি এখনো চলমান? না, ওটা মনে করেন 98 সালেই দিছে। দেওয়ার পর বাড়িতে যখন সাক্ষী প্রমাণ আসছে, এরা কেস করছে, তারপর আমি বাড়িতে আসি। কারণ বাজান আমি সৎ বাপের সৎ সন্তান। আমি বলছি যদি আমি সত্য হই তাহলে আমি আইনে যাব, আর যদি মিথ্যা হয় তাহলে আমি বাড়িতে থাকবো। তারপরে বাড়িতে পুলিশ আসছে, আমার চাচা শ্বশুরে জিগেছে, আমার শাশুড়ি জিগেছে, সৎ শাশুড়ি জিগেছে আপনার ছেলের কি উনি মারছে? বলছেন না। বলছে আপনি জানেন? বলছেন না। তখন সব ওসি গেছে দাউদকান্দি থানা থেকে, গিয়া প্রমাণ নিয়ে ওই কেসটা ডিসমিস করে দিছে ওই সময়। না, কিন্তু আপনি যে গেলেন গাজীপুরে, কি হলো ওখানে যাওয়ার পরে? ওইখানে যাওয়ার পর ও বাসাতে বেরিয়ে গেছে, আমার কাছে আর ধরা দেয়নি। ধরা না দেওয়ার পর আমি আশা করছি, তখন ওই ক্লাস 5-এ পড়ে। হ্যাঁ। আর সূচি ক্লাস 3-তে পড়ে। আপনি কি করতেন, মানে কিভাবে সংসার চলতো? আমি তো বাবা প্লাইন, আমি কিছুই করতে পারি না, কারণ যেহেতু আমাদের জায়গা নাই, আমি হাঁস মুরগিও ফেলতে পারি না, পরের জায়গা তো কিছুই করা যায় না। আমি যে ঘর থেকে নামি, এই জায়গাটাও মানুষের, আমার চাচা শ্বশুরের। আপনার স্বামী তো নাই, তো আপনার বাবার বাড়ির পক্ষ থেকে কেউ কি ছিল না আপনাকে সাপোর্ট করতে? ভাই আমাকে হেল্প করতো। কয় ভাই বোন বাবা আপনার? ছিল না। ও। আমার বাবা, ওর যখন 1 বছর বয়স তখন আমার বাবা, ওর 3 মাস বয়সে আমার বাবা মারা যায়। আপনার ভাই কয়জন? আমার ভাই 2 জন। ভাইয়ের আর কতদিন চালায় সংসার, এদের তো সংসার আছে। তখন ভাইয়েরা কোনো সময় ইচ্ছা করে টাকা দিছে, খাইছি, আর কোনো সময় নিজে খুঁজি নাই, লজ্জায়। মনে করেন এভাবে এমনও দিন গেছে আমি না খাইয়া থাকছি, এমনও রাত গেছে আমি না খাইয়া থাকছি। আল্লাহর কাছে খালি নামাজ পড়ে বাজান বলছি, আল্লাহ আমাকে তো তুমি দুঃখ দিছ, কিন্তু আমার সইবার শক্তি দিও। জানি না বাজান, আল্লাহ আমার সইবার শক্তি দিছে। এখনও আমরা একবেলা খাই, সকালের নাস্তা আমরা করি না। বর্তমান যুগে আমি পুলিশের কাছে গিয়ে কোনো দাম পাই না বাজান, যদিও কোনো কাজ। তা আপনাকে পুলিশে দিতে চাইলে আপনি পুলিশের কাছে যাইতেন, গিয়ে বলতেন এই ঘটনা, আমার স্বামীরে বাইর করে দেন? না, পুলিশের কাছে মনে করেন যাই নাই বলতে, হেরা যে আগে আপনার স্বামীর নাম কি? মোফাজ্জল হোসেন ভূঁইয়া। মোফাজ্জল হোসেন ভূঁইয়া কোথায় থাকে এখন?
এখন সে গাজীপুরে মনে হয় থাকে। গাজীপুরে কি এখনো গার্মেন্টসে কাজ করে? তার কোনো পরিবার হয়েছে ওখানে? জি। আপনি কনফার্ম? জি, 2টা মেয়ে আছে। কিভাবে জানলেন? এটা জানছি ওর এক চাষির কাছে, ওর চাষি ওইখানে গার্মেন্টসে চাকরি করে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দাউদকান্দি। দাউদকান্দি কোথায়? বিস্তারিত ঠিকানা বলেন। দাউদকান্দি গয়াসপুর। তোমার বাবার বাড়ি? না না না, আপনি যেখানে বর্তমানে থাকেন। দাউদকান্দি গয়াসপুর। দাউদকান্দি গয়েশপুর, গ্রামের নাম গয়েশপুর? জি। আচ্ছা, ওখানে গিয়ে আপনার নাম বললে আপনাকে সবাই খুঁজে বের করতে পারবে? জি। আপনার এলাকার চেয়ারম্যানের নাম কি? আশরাফ। আশরাফ সাহেবের সাথে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানে। এই বিষয়গুলো জানেন ওনারা? আপনার পরিবার আশরাফের তখন ছোট ছিল, ও তেমন একটা মনে হয় সবকিছু জানেও না। কারণ চেয়ারম্যানের কাছে জান নাই আপনারা সাহায্য সহযোগিতার জন্য? চেয়ারম্যানের কাছে গিয়েছি, কিন্তু আপনি কতটুকু শতাংশ বাড়ির উপরে, মানে কতটুকু জমি আপনার? আমি যেতটুকু থাকি ওটাখানে 2%। 2%? জি। আর আমার শ্বশুরে আমার আরেক জায়গায় একটা ফুসকুনি দিয়ে গেছে, ওই ফুসকুনিটা আরেকজনের দখলে। ওই চেয়ারম্যানেরা ফুসকুনিটা আমার দখলে দেয় না। ফুসকুনি কি ওইখানে 9 শতক নাকি জায়গা, ওটা পানি, তো ওইখানে আমি কিছুই করতে পারি না। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখান থেকে আমরা আবার বৃষ্টির কাছে কন্টিনিউ করব পুরো গল্পটা। জি বৃষ্টি বলেন। আমি 2016 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। এখন ভার্সিটিতে অ্যাডমিশন। চিন্তা করলাম যে চিটাগাং ইউনিভার্সিটি, এটা তো অনেক দূর। তো তারপর আমি একটাই ফর্ম ওঠে, সেটা হচ্ছে ইডেন মহিলা কলেজ, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে চান্স পাই। আমাদের একটা সংগঠন আছে ভিপস, ভিজুয়াল ইম্পায়ার সোসাইটি। তো ওখানে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়, আমি ওখানে একটা প্রোগ্রামে যাই। ওরও ভাইয়া চোখে প্রবলেম, ও হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। মাস্টার্স করে ওখানেও কম্পিউটার শিখাইতো আর কি। বৃষ্টির, তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি আমাকে ফোন দিও। আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে। তারপর ভাইয়া যখন করোনা বন্ধ হয়ে যায় তখন আমি বাড়িতে চলে আসি। দিনে 1-2 বার এরকম করে ফোন দিতে থাকে। হঠাৎ করে একদিন আমাকে বলে যে বৃষ্টি, তোমাকে একটা কথা বলতে চাই। আমি বলছি কি হ্যাঁ ভাইয়া বলেন, সমস্যা নেই। বলছে যে দেখো, আমি তোমাকে মানে আমার লাইফ পার্টনার হিসেবে নিতে চাই। উনি কি ডাইরেক্টলি আপনাকে একটা কথা বলে সারপ্রাইজ করে দিয়েছেন নাকি আপনারা প্রেমে পড়েছেন এর আগে? না না ভাইয়া, আমাদের কোনো মানে প্রেমের কোনো সম্পর্ক ছিল না। ওকে। তো ভাইয়া তারপরে ও মানে আমাকে এই কথা বলার পর আমি বলছি যে ভাইয়া, আমারও চোখের প্রবলেম, আপনারও চোখের প্রবলেম, আমার ফ্যামিলি থেকে তো ভাইয়া মানবে না। তো প্রাইমারি স্কুল যখন চাকরিটা পায় তখন বলে যে সমস্যা কি, আমি তো প্রাইমারি স্কুল চাকরি করি, আমি তোমাকে খাওয়াতে পারবো, পড়াইতে পারবো, সমস্যা নেই। আর তোমার তো বড় ভাই নেই, আমি তোমাদের ফ্যামিলিটাকে চালাবো, তোমাকে পড়াশোনা করাবো, করানোর পরে তোমাকে একটা জবের ব্যবস্থা করে দিব। তো আমার মাকে এভাবে রাজি করে, বলছে আচ্ছা ঠিক আছে। মানে আমার মা চিন্তা করে যে ভাইয়া আমার বোন, আমি, আমার মা, আমরা তো 3 জনই দৃষ্টি প্রতিবন্ধী। আপনার বোনেরও একই অবস্থা? জি। তো চিন্তা করলাম যে একটা সাধারণ ছেলে তো আমাদেরকে এরকম দেখে কখনোই মানবে না। তো আমার মা চিন্তা করলো ঠিক আছে, ও যেহেতু আগাইছে তাহলে ঠিক আছে, ওর কাছে দিই। আর আমার যেহেতু ছেলে নাই, তারপর আমার স্বামী নেই, ঠিক আছে, ও সব কিছু জেনে শুনে আমাকে নিয়েছিল। তো আমাদের বিয়ে হয় ভাইয়া ফ্যামিলিগতভাবে জুলাইয়ের 20 তারিখ 2020 সালে। নভেম্বর মাসে আমি কনসেপ্ট করি, 4-5 মাসের মাথায়। ইট ওয়াজ প্ল্যান বেবি? না না না। ওকে। তারপর ভাইয়া এরকম করে ভালোই চলতেছিল আমাদের। 2021-এর আগস্টের 11 তারিখে আমার ছেলে দুনিয়াতে আসে। তখন ভাইয়া আমি ওকে মানে ব্রেস্ট ফিডিং করাতে পারতেছিলাম না। তো এটা তো ভাইয়া আমার দোষ না, এটা তো আল্লাহ যদি আমাকে এই ক্ষমতাটা না দেয় ভাইয়া, এটা তো আমার তো কোনো দোষ নেই এটাতে। তো এটাতে ভাইয়া ও আমার সঙ্গে খুবই মিসবিহেভ করতো, খুবই রাগারাগি করতো, বলতো যে এই চামড়া রাখছিস কেন, কেটে ফেলে দে। তখন ভাইয়া আমি খুব কান্না করতাম যে আল্লাহ, তুমি আমাকে কেন এই ক্ষমতাটা দিলা না। ভাইয়া মানে আমি শুয়ে আছি আমার ছেলেকে নিয়ে, ওর ভাবির কাছে ফোন দিয়ে বলতেছে, বলে কি এই চামড়াটা রাখছে কেন, কেটে দিলেই তো পারে। ওর ভাবি, ভাইয়া আমি নিজের কানে শুনছি, ওর ভাবি বলতেছে কেটে বলেন না কেন, কেটে ফেলে দিতে। ভাইয়া তখন আমার মনে হয়েছিল যে আল্লাহ, তুমি আমাকে মানে মাটিটা ফাঁক করে দাও, আমি ভিতরে ঢুকে যাই। বলে বুঝিয়ে যে ওকে একটা মানে ফরমালিন দুধের কোট এনে দাও। ফরমালিন তো না, ফর্মুলা? হ্যাঁ জি। তো আমি বলি যে ওকে একটা দুধের কোট এনে দাও, ওকে যেন আমি অন্তত খাওয়ায় বাঁচাইতে পারি। ও এনে দিয়ে বলছে যে দিনে 1 চামচ করে খাওয়াবি, কারণ এগুলো কিনতে টাকা লাগে, এগুলো চারা দিয়ে আসে না। তখন আমি বলছি যে ওকে তো 2 ঘন্টা পর পর খাওয়াইতে হবে। বলছে 2 ঘন্টা পর পর না, ওকে দিনে 1 বার খাওয়াবি, বাকিবার থেকে এমনি ম্যানেজ করবে, এটা তুই জানাস, আমি জানি না। তো ভাইয়া ও কান্না করতো, আমার ছেলেটা খুবই কান্না করতো, ক্ষুধার জ্বালায় ভাইয়া ঘুমাতো না রাত্রে।
ও কান্না করতে করতে ভাইয়া ও মানে খিচুনির মতো উঠে যেত, এরকম অবস্থা হতো। তো ওকে না দেখাইয়া ভাই ওকে লুকায় লুকায় আমি ওকে ফিটার খাওয়াইতাম। যদি দুপুরে খাওয়াইতাম, বিকেল আর খাওয়াইতাম না, বলতাম মাহারে রাত্রে শোয়ার সময় একটু খাবো, তাহলে যদি রাত্রে ঘুমাইতে পারে। আপনি যদি এই কাজটা করে থাকেন, আমি জানি না আপনি করছেন কিনা, আল্লাহ ভালো জানেন, উনি বলতেছেন লক্ষ লক্ষ মানুষের সামনে, তাহলে আমি আমার জায়গা থেকে বলতেছি আপনি বাপের ক্যাটাগরিতে পড়েননি না। প্রথম কথা হচ্ছে আপনার সামর্থ্য ছিল, আমি জানি না, আমি আবার বলছি আপনি করছেন কিনা। যদি করে থাকেন তাহলে এটা আমি এই কথাটাই বলবো এবং এটার উপরেই আমি স্টিক থাকবো। এমন যদি হয়তো যে আরে ভাই কিছুদিন আগে না এরকম স্বপ্নে বোধহয় এরকম একটা ঘটনা ঘটেছিল না, একটা বাবা আসছে দুধের কোটা চুরি করার জন্য, পরে স্বপ্ন তাকে চাকরি দিয়ে দেয়। আপনাদের মনে আছে কিনা জানি না, সে তার সন্তানের জন্য দুধের কৌটা চুরি করতে আসছে। এগুলো হচ্ছে বাপ। বাপ মা দুটোই হওয়া আসলে খুব কঠিন, খুবই কঠিন। জন্ম দিয়েও মা হওয়া যায় না, আর ওই যে জন্ম দেওয়ার জন্য যে ভ্রূণ বাবার শরীর থেকে যায় ওটা দিয়েও আসলে বাপ হওয়া যায় না, ভাইয়া ডিফিকাল্ট। তারপরে হচ্ছে আপনি কিন্তু যেগুলো বলতেছেন এগুলো যদি উনি না করে থাকে, আপনি কিন্তু দুনিয়াতে কি হবে না যাবেন, আখিরাতে কিন্তু আপনি অনেক কিছু হারাবেন। না ভাই, আমার তো নালে ওর সঙ্গে তো কোনো ঝামেলা হওয়ার কথা না। আর দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে যে ওই সময় উনি চাকরি করতেন। জি ভাই, ও চাকরি করতেন ভাইয়া। তারপর হচ্ছে আমি একদিন রাত্রেবেলা ভাই আমার ছেলে হঠাৎ করে কান্না করে ওঠে, তখন ওর ঘুম ভেঙে যাবে দেখে আমি ওকে আস্তে করে নিয়ে বাইরে চলে যাই, গিয়ে ভাইয়া অনেক কষ্ট করে 1 চামচ দুধ গুলিয়ে ওকে খাওয়াই। ভাইয়া ও কী করতো, প্রত্যেক দিন সকালবেলা গিয়ে চেক করতো দুধ কতটুকু আছে, কতটুকু খাওয়াইছি। তারপর আরেকদিন মানে সন্ধ্যার সময় আমার বাচ্চাকে মানে দুধ খাইয়ে এনে শুয়ে দিছি। ও কী করছে ভাইয়া, পেটের মধ্যে হাত দিয়ে বলতেছে ওকে কি এখন খাওয়াইছো, ফিটার খাওয়াইছো? আমি বলছি জি খাওয়াইছি। তো বলতেছে সরকারি টাকা পাইছো যে ওকে যখন তখনই খাওয়াবা? ওর প্রতি এরকম অনীহা কেন? আপনার ছেলে না উনি? জি ছেলে। তো ওর প্রতি এরকম অনীহা কেন ছিল ওর? জানি না ভাইয়া, বলতেছে এগুলো কিনতে টাকা লাগে 750 টাকা, সরি 650 টাকা। ও কি সুস্থ বেবি ছিল? জি আমার ছেলেটা সুস্থ ভাইয়া। ওকে। তো আমি বলছি এটা তুমি কেমন কথা বললা, ও না তোমার ছেলে, ও না তোমার সন্তান, তুমি ওর সঙ্গে এরকম কেন কিভাবে করো? মাসে একটা প্রথম 2 বার আনছিল হচ্ছে কোটা, পরে হচ্ছে প্যাকেট এনে দিছে, বলছে এটা দিয়ে পুরো মাস কাটাবি, আমি আর এনে দিতে পারবো না। এটা কি ভাইয়া কত কষ্ট করে পানি মিক্সড করে করে ভাইয়া আমার ছেলেটাকে আমি খাওয়াই এত দূর পর্যন্ত নিয়ে আসছি ভাইয়া। ভাইয়া তারপর হচ্ছে ও হচ্ছে 2000 মানে তখন তো করোনার জন্য স্কুল বন্ধ থাকতো, মানে বন্ধ ছিল। তো আমার ছেলের যখন আমার ছেলে তো 21-22-এও হচ্ছে। আপনার এটা কি ম্যাগনিফাইং গ্লাসের মতো পাওয়ারফুল? জি ভাই, লাইক আপনি রোদে গেলে অনেক সময় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে না? না ভাইয়া আমার এটা এরকম হয়। ইটস লুক লাইক ম্যাগনিফাইং গ্লাস, এত মোটা, আপনারা বুঝতে পারবেন কিনা ক্যামেরায় জানি না। জি বলেন। তারপর হ্যাঁ ভাইয়া তারপর হচ্ছে এরকম করে করে হচ্ছে আমার ছেলেটাকে, যখন আমার ছেলে 6 মাস বয়স হয়, আমি খালি আল্লাহর কাছে নামাজ পড়ে বলতাম আল্লাহ তুমি আমার ছেলেটাকে একটু সুস্থ রেখো, একটু সুস্থ রেখো। ভাইয়া ওর শরীরের মধ্যে হাড় ছাড়া মাংস ছিল না ভাইয়া, ওর শরীরটার মধ্যে। যখন ওর 6 মাস বয়স হয় ভাইয়া, তখন ওকে মানে আমাকে অনেকে বলছিল, বলে কি ওকে শুধু সুজিটা খাওয়াও না, ওকে অনেক ডাল এগুলো মিক্সড করে ওকে খাওয়াও, ওর শরীরে তোর কিচ্ছু নাই শুধু হাড় ছাড়া। আমি ওকে বলছি, পরে বলে কি এগুলো কিনতে টাকা লাগে, এগুলো আমি দিতে পারবো না। তারপরে ভাইয়া 50 টাকা করে সুজির প্যাকেট এনে ওই দুধের সঙ্গে ওইটার সঙ্গেও ভাইয়া 1 চামচ সুজির সঙ্গে 1 চামচ দুধ মিশিয়ে তারপর হচ্ছে আমার ছেলেটাকে খাওয়াইতাম। এই সামান্য একটু মানে মিষ্টি ওটা মানে না দেওয়া বা না দেওয়ার সমান দিয়ে ওকে খাওয়াইতাম। 2022-এর ফেব্রুয়ারি মাসে ও হচ্ছে পিটিআইতে চলে যায়, মানে ও যেহেতু ভাইয়া প্রাইমারি স্কুলে জব করতো, তো ওদের তো হচ্ছে পিটিআই ট্রেনিং করতে হয়, মাসের মধ্যে 2 বার আসতো বাসায় দেখতে। আপনি কি করতেন? পড়তেন?
পড়াশোনা ভাই আমার করতেন? পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, মানে অনেক কষ্ট করে আমি আমার 3rd ইয়ার পরীক্ষাটা দিই আর কি। ওর সঙ্গে অনেক কান্নাকাটি করে বলছে আমি তোমাকে পরীক্ষা দিতে দিব, বাট আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তো হঠাৎ করে ও প্রায় 2-3 মাস পর ভাইয়ের দেখি ওর মধ্যে পরিবর্তন আসতেছে, মানে ও বাসায় আসলে মানে আমরা যদি এক রুমে থাকি ও আরেক রুমে চলে যায়, আরেক রুমে যে শুয়ে থাকে। আপনি এখানে যেটা বলতেছেন, আপনার হাজবেন্ড যদি চায় এখানে এসে বক্তব্য দিতে পারবে? জি, মানে আপনি যদি কোনো কিছু মিথ্যা বলে থাকেন তাহলে উনি কিন্তু এখানে এসে যার এগেনস্টেই বলবেন তার বলার সুযোগ আছে। জি, সো আমরা কিন্তু এটুকু রেখে দিব। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু মিথ্যা বলেন এবং সে যদি এসে একটা চ্যালেঞ্জ করে এবং সেটা যদি আপনি পরবর্তীবার ফেস করতে না পারেন তাহলে কিন্তু এটা বিপদ হয়ে যাবে। সুতরাং কোনো প্রকার কোনো কিছু এখানে মিথ্যা বলা যাবে না। না ভাইয়া। তারপরে হচ্ছে ও দেখি যে ও আমাদের থেকে একটু দূরে দূরে থাকে। কি ব্যাপার, কি সমস্যা? তখন বলতেছে যে এমনি, মানে ভালো লাগে না। তো দেখি যে মানে ও ফোনে কথা বলতে বলতে ভাই অনেক দূর পর্যন্ত চলে যায়, আমাদের সামনে কথা বলে না, ফোন আসলে অনেক দূরে চলে যায়। তো আমার একটু সন্দেহ হয়, কি রে ও তো এতদিন এরকম করতো না, ও কেন এখন কেন এরকম করতেছে? ফোন আসলে দূরে চলে যায়, আমার সামনে কথা বলে না। মানে ফোনটা ভাইয়া শুধু গোসল ছাড়া ফোনটা ও এক মুহূর্ত ওর হাত ছাড়া করতো না। তো এরকম করতে করতে হচ্ছে ও, আমি হঠাৎ করে একদিন ওকে মানে 2022-এরই সেপ্টেম্বর মাসে ওকে আমি হাতে নাতে ধরি, ওর ফোন সহ। যে মানে ও ফোনটা রেখে যাওয়ার পরে আমি ওর ফোনটা চেক করি আর কি। ও ভাইয়া এতই চালাক ছিল যে ও মেসেজ এটাও পিনলক দিয়ে রাখছিল, হোয়াটসঅ্যাপ পিনলক, মানে পুরাটা টোটাল সব কিছু পিনলক। তারপর আমি মানে মেসেজটা কীভাবে যেন মানে আন্তাজি করে পিনটা খুলে ফেলছিলাম। তারপরে মেসেজগুলো দেখি যে ওর সঙ্গে আরেকটা মেয়ের রিলেশন চলতেছে। তো ভাইয়া এটা দেখে স্বাভাবিক আমার তো মাথায় কোনো কিছু কাজ করতেছে না, কী ব্যাপার। ওখানে ভাইয়া মানে আমি দেখলাম যে ও বলতেছে যে জানুয়ারি মাসে আমরা বিয়ে করব। তো আমি তো ভাইয়া এই মেসেজগুলো ওর আমার ফোনে স্ক্রিনশট দিয়ে ওর ফোন থেকে আমার ফোনে নিয়ে হচ্ছে ওর বোনদেরকে দেখাই। তো ওর বোনরা বলে যে এটা ভাইয়া কি করতেছে, এটা তো ঠিক না। আপনার কাছে আছে স্ক্রিনশটগুলো এখনো? না ভাইয়া, আমার ফোন নষ্ট হয়ে গেছে ভাইয়া, আগের ফোনটা এখন নেই। ও ফ্যামিলি বলে যে আচ্ছা ঠিক আছে ভাইয়াকে আমরা বোঝাবো, কিন্তু ভাইয়া ওর ফ্যামিলির কথাও শোনে না। আমি বলি যে দেখো আমি তো একা একা থাকি, আমাকে একটু কয়টা দিনের জন্য আমার বাবা বাড়িতে যাইতে দাও। তো বলছে আচ্ছা ঠিক আছে যাও, 15 দিন থেকে চলে আসবা। বলছে আচ্ছা ঠিক আছে চলে আসবো। তো আমি যেদিন বাড়িতে আসি তখন ভাই আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ার পরে আমি হচ্ছে ডাক্তারের কাছে যাই। তখন ডাক্তার আমাকে বলে যে ইজ প্রেগনেন্ট। আমি আবার দ্বিতীয়বার কনসেপ্ট করি। এটা ভাই আমি আসলে এটা মানে সম্পূর্ণটাই মানে আমার প্ল্যান ছাড়াই আমি আসলে ভাই বুঝতেও পারিনি যে এটা আসলে কীভাবে সম্ভব। তখন আমি ওকে শোনাই যে দেখো আমি তো আবার দ্বিতীয়বার কনসেপ্ট করছি। ও তখন ভাইয়া এতভাবে আমাকে গালিগালাজ করে যে এই বাচ্চা তুই নষ্ট করে ফেলবি, নাহলে তোকে নিয়ে আমি সংসার করবো না। গালিগালাজ কেন করে? আমি প্রথম আমার বাচ্চার বয়স 1.5 বছর, এখন আমি আরেকটা বাচ্চা নিয়ে কীভাবে পালবো? আমি পালতে পারবো না, বাচ্চা তুই নষ্ট করে ফেল। মূল কথা হচ্ছে ভাইয়া যে ও হচ্ছে ওখানে রিলেশনও ও এখন আর দ্বিতীয় কোনো বাচ্চা নিবে না। না, তো আপনি তখন আপনার হাজবেন্ড যেহেতু নষ্ট করে দিতে যাচ্ছে, আপনার পরিকল্পনা কি ছিল? আমি চিন্তা করছিলাম যে ভাই এই বাচ্চা আমি নষ্ট করবো না। আপনি খুব ডিটারমাইন্ড ছিলেন নষ্ট করবেন না? না ভাইয়া। কেন নষ্ট করবেন না? ভাইয়া কারণ এটা তো ভাইয়া আমি তো আনিনি ভাই, এটা তো আল্লাহর দান ভাই। এখন এটা যদি আমি নষ্ট করতে যাই ভাই, এই পাপের ভারটা কে নেবে ভাইয়া? এই বাচ্চাটা তো আমাকে ওই দুনিয়ায় দোজকে গিয়ে ফেলবে ভাই, আমি তো মানুষ। মানে আমি আপনাকে কেন জিজ্ঞেস করছি, যেহেতু সম্পর্কের অবস্থা ভালো না, টালমাটাল, সেক্ষেত্রে উনি আরেকটা মেয়ের প্রতি ঝুঁকে গেছেন, বিয়ে শাদী করার চিন্তা করছেন, সেখানে আপনি আরেকটা বেবি নিয়ে বিপদে পড়ে যাবেন না? তারপরেও ভাইয়া আমি বলছি আচ্ছা মানে ও যখন অনেকবার জোরাজোরি করছে যে এটা তোকে ফেলতেই হবে, তখন ওর মা ওর হচ্ছে বোন ফোন দিয়ে বলতেছে যে এটা আপনি ফেলে দেন। ওর মা বলতেছে তুই এটা কিভাবে পালবি, ও দেখে না তুইও দেখোস না, এমনি একটা 1.5 বছর আবার এটা কেমনি পালবি, ওটা ফেলে দে। তো এটা শুনে ভাইয়া আমি বলছি আচ্ছা ঠিক আছে একটু গিয়ে দেখি ডাক্তারের কাছে ভাইয়া। তারপর আমি গিয়েছিলাম, যেটা সত্য কথা, আমি গিয়েছিলাম। যার পরে আমি ডাক্তার আমাকে বলছে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এই পাপ কাজ আমরা করতে পারবো না। বলছে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা নিজেরা যদি ওষুধ খেয়ে ফেলে দেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা কখন আপনাকে বেবির বয়স কত তখন?
যখন আপনারা ডাক্তারের কাছে গেছেন? জি। তখন বয়স কত বেবির? ভাইয়া তখন ওর 5.5 মাস হয়ে গেছে। 5.5 মাস বয়সে বেবি কিভাবে নষ্ট করবে? জি, তখনই করতে চাইনি আর কি, বলছে যেটা রিস্ক হয়ে যাবে, আপনার সমস্যা হবে। তো আমি বলছি যে দেখেন, মানে যে আন্টির কাছে গেছিলাম, আন্টিকে বলছি যে আন্টি তাহলে তো আমার হাজবেন্ড তো বিশ্বাস করতেছে না, তাহলে আপনি একটু ওকে ফোন দিয়ে বলেন।